শান্তিপুর আর দিনহাটা দুটো বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে দুজন সাংসদ নির্বাচিত হয়েছিল। সাংসদ দাঁড়িয়ে জিতে তারপর প্রার্থীর অভাব না কিসের অভাব তারা নিজেরাই বলতে পারবে। মানুষের রায় প্রত্যাখ্যান করে তারা সাংসদ থাকবে বলে আর মন্ত্রী হবে বলে মানুষের রায় প্রত্যাখ্যান করে ইস্তফা দিল, যে কারণে দিনহাটায় উপনির্বাচন হচ্ছে আর শান্তিপুরে নির্বাচন হচ্ছে। একদিকে দেখুন গোসাবা আর খড়দা মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবন দিয়ে মানুষের সেবায় কর্তব্যরত রেখে মানুষের জন্য কাজ করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করে নিজের জীবন আজকে শেষ করে দিল তৃণমূল কংগ্রেসের যোগ্য সৈনিক। আর অন্যদিকে বিজেপির সাংসদ মন্ত্রী হবে বলে লালসায় লিপ্ত হয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে বলে দিনহাটা আর শান্তিপুরে নির্বাচন করাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে। আমাদের বুঝতে হবে যে এই নির্বাচন, আগামী 30 তারিখের নির্বাচন শুধুমাত্র শোভনদেব চট্টোপাধ্যায়কে জেতানোর নির্বাচন নয়। আমি এটা আগেও বলেছি যে বাংলায় এই যে আগের মাসে নির্বাচন হলো 30 তারিখ এবং 2 তারিখ ফল ঘোষণা হলো 2 অক্টোবর, 3-0 করলো তৃণমূল কংগ্রেস। তারপর আবার নির্বাচন ঘোষণা করলো 4টে জায়গায় উপনির্বাচন। আচ্ছা, একসাথে করিয়ে দিলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে নির্বাচন করলে রাজনৈতিক দলকে মানুষের কাছে পৌঁছাতেই হবে। আমরা মানুষের কাছে যাব, প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষের কাছে পৌঁছাবে। এক পক্ষের কথা মানুষ শুনবে, এক পক্ষের কথা মানুষ শুনবে না। কারোর কথা গ্রহণ করবে, কারোর কথা বর্জন করবে, কেউ জিতবে কেউ হারবে। এটাই তো গণতন্ত্রের রীতি এবং নীতি। কিন্তু আপনি দেখুন তাৎপর্য কি, সারা ভারতবর্ষ এই 4টে উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে। তার কারণ তৃণমূল কংগ্রেস আজকে শুধুমাত্র কালিম্পং থেকে বা কুচবিহার থেকে কাকদ্বীপের পার্টি আর দার্জিলিং থেকে দেগঙ্গার পার্টি নয়। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বাংলার মাটিকে আর সীমাবদ্ধ নেই। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গেছে, তৃণমূল কংগ্রেস গোয়ায় গেছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, দল আমাকে সাধারণ সম্পাদক করেছে। আগামী 3 মাসের মধ্যে আরো 5টা রাজ্যে আমরা ঢুকবো, বিজেপি রাজ্যে যাব, বিজেপিকে হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বুক চিতিয়ে নেত্রীর আন্দোলন সংগ্রামকে পাথেয় করে লড়বো এবং যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি মানুষের সংগ্রামকে, মানুষের স্বাধীনতাকে খর্ব করে গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, আমরা সে রাজ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করে আসবো। আপনাদের দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি। সেই কারণে নির্বাচন শুধুমাত্র খড়দার মানুষ খড়দায় ভোট দিয়ে খড়দার প্রার্থীকে জেতাচ্ছে না। সমগ্র ভারতবর্ষ তাকিয়ে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা বিধানসভা, চারিদিকে একটাই আওয়াজ উঠেছে আজকে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। অস্বীকার করতে পারবেন না। ভারতবর্ষের 1700 ছোট বড় ক্ষুদ্র রাজনৈতিক দল রয়েছে, 1700 রাজনৈতিক দল। এই 1700 রাজনৈতিক দলের মধ্যে 6টা রাজনৈতিক দল এমন রয়েছে যাদেরকে নির্বাচন কমিশন রাষ্ট্রীয় পার্টির স্বীকৃতি দিয়েছে, ন্যাশনাল পার্টি। তার মধ্যে বিজেপি রয়েছে, তার মধ্যে সিপিএম রয়েছে, তার মধ্যে কংগ্রেস রয়েছে। বিজেপি সর্বভারতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস সর্বভারতীয় দল, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সর্বভারতীয় দল, সিপিএম যদিও খাতায় কলমে সর্বভারতীয় দল আর মাঠে ভোটে তো বোকারটা। তার সাথে কালীঘাটে কালীর ছাদের তলায় থাকা হাওয়াই চপ্পল পরা মহিলার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আজকে সর্বভারতীয় রাজনৈতিক দল। কিন্তু দেখুন 1700 দলের মধ্যে বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার হিম্মত একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে, আর অন্য কোন দলের সারা ভারতবর্ষে। আপনি অস্বীকার করতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের কাছে যখন বিজেপি মুখ থুবড়ে পড়ল নির্বাচনে গোহারা হারার পর পরের দিন আবার সেই এজেন্সিকে কাজে লাগিয়ে কখনো মুখ্য সচিবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাকে দিল্লিতে ডেকে পাঠানো, কখনো মন্ত্রীদের সিবিআই ইডি দিয়ে অ্যারেস্ট করা। আমাকে তো 5টা সামন পাঠিয়েছে, আমাকে 9 ঘন্টা, তাও দিল্লিতে। কলকাতার কেস আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লি।
9,000 ঘন্টা জিজ্ঞাসাবাদ করবেন আর 90,000 সামান পাঠাবেন, গলা কেটে দেবেন, তাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাদের চিন্তাধারাটা সোজা। আর যত রাজনৈতিক দল আছে আপনি দেখুন, সবাইকে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। কোনো কথা যদি বিজেপির বিরুদ্ধে কেউ বলে, পরের দিন ইডি সিবিআই লাগিয়ে দেবে। আরে কি তোমাদের ইডি সিবিআই? এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি। তোমার ইডি আমার কাজকলা করেছে আর সিবিআই আমার কাজকলা করবে। আগামী দিন আমি কথা দিচ্ছি তো আপনাদের, গোয়ায় আমরা ঢুকেছি, আপনারা দেখেছেন তো, ত্রিপুরায় আমরা গেছি, আমাদের সংগঠন শুরু হয়েছে। আজকে অক্টোবর মাসের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আজকে 23শে অক্টোবর। আমাদের কাছে 3 মাস সময় রয়েছে। গোয়ায় নির্বাচন ফেব্রুয়ারি মাসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আপনি লিখে রাখুন, ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, 3 মাসের মধ্যে বিজেপিকে হারিয়ে গোয়ায় তৃণমূল কংগ্রেস জোড়াফুলি ফোটাবে। লিখে রাখুন, 1.5 বছরের মধ্যে ত্রিপুরায় নির্বাচন হবে। নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে। বিপ্লব দেবে, বিদায় ঘন্টা বাজা শুধু সময়ের অপেক্ষা। আমি যাতে না যেতে পারি ত্রিপুরায় 144 ধারা রেডি করে দিয়েছি। গতকাল আমরা একটা কর্মসূচি নিয়েছি, সেখানে মহিলা একজন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তার উপর একটা মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তার উপর আক্রমণ, বর্বরোচিত। আপনি ভাবতে পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলছে কোর্ট কি বললো কি না বললো আমার যায় আসে না, এখানকার মাই বাপ আমি। এরা যদি থাকে দেশ থাকবে না। আপনি দেখুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করতো নির্বাচনের সময়, এখানে সভা করে বলতো কি যে বাংলাকে উত্তরপ্রদেশ বানায়। আপনারা চান বাংলা উত্তরপ্রদেশ হোক? বলুন, চান? লক্ষ্মীমপুর খেড়িতে কি হলো? আজকে কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়ে পিষে দিয়ে মেরে চলে যাচ্ছে মন্ত্রীর ছেলে, পার পেয়ে যাচ্ছে। কেন? মন্ত্রীর ছেলে বলে বিজেপির সরকার। উত্তরপ্রদেশ নিরুত্তরপ্রদেশ হয়ে গেছে আর বাংলা সোনার বাংলা হয়েছে। আর যারা বলে বাংলার উন্নয়ন হয়নি, আরে বাংলায় যদি উন্নয়ন না হয় তাহলে বাংলার ফ্লাইওভারের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চুরি করতে হচ্ছে কেন? উত্তরপ্রদেশে ফ্লাইওভার হয়নি? লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ দেবো, পেয়েছে? 15 লাখ মোদীজির অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই পার্থক্য। আপনি অস্বীকার করতে পারবেন না। নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি ক্ষমতা আসার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে দিয়েছি। বলেছিল আমি ক্ষমতা আসার পর ন্যূনতম মাসিক আয় প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে আমি মাসিক 1,000 টাকা হাত খরচ দেবো। তপশিলি পরিবার হলে 1,000, সাধারণ হলে 500। লক্ষ্মীর ভান্ডার করে দেয়নি 3 মাসের মধ্যে। বলুন, যারা বড় বড় কথা বলছিলেন, বেগম, খালা, ফুফা, তারাও লাইনে দাঁড়িয়ে এখন লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে। ভালো ভালো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজনৈতিক দল যার যা, মমতা ব্যানার্জি সবার, মামাটি মানুষের সরকার সবার। আপনি সিপিএম করলেও আপনি পরিষেবা পাবেন, আপনি বিজেপি করলেও পাবেন, আপনি কংগ্রেস করলেও পাবেন, তৃণমূল করলেও পাবেন, নির্দল করলেও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই মন্ত্রে দেখি। আর এই বাংলা তো সম্প্রীতির বাংলা, এই বাংলায় বিভাজন হবে না। আপনি দেখুন রাজনৈতিক দল কি অবস্থা, কতটা নির্লজ্জ। বলছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তার জন্য বিজেপি শান্তিপুরে 3 গুণ ভোটে জিতবে। তার মানে আপনারা কি চান? আপনাদের লজ্জা হয় না? মানে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা আপনারা পলিটিক্যাল মাইলেজ দিতে চান? বিজেপির রাজ্য নেতার বক্তব্য, আমার বক্তব্য তো নয়। আপনি এই রাজনৈতিক দলকে বাংলায় রাখতে চান? বলুন বলুন, মায়েরা, ভাইয়েরা, দিদিরা, চান? যারা মানুষের অত্যাচারকে নিজেদের স্বার্থে লাগিয়ে নিজেদের রাজনৈতিক চরিতার্থ করতে চায়, তাদেরকে আপনারা বাংলায় 1 ছটাকে 1 ইঞ্চি জমি ছাড়তে চান? বলুন তো, বলুন। আর এখানে বিজেপি যাদের প্রার্থী করেছে, হাস্যকর, বিজেপির প্রার্থী আর কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছে। আরে ভাই, তুমি বিজেপির প্রার্থী, তুমি নরেন্দ্র মোদীর ছবি লাগাও, তুমি অমিত শাহ ছবি লাগাও, তুমি দিলীপ ঘোষের ছবি
উপর আস্থা নেই, আস্থা আছে কাজল সিনহার উপর। এটা তো প্রমাণিত তো যে পদ্মফুল আর পদ্মফুলের পাপড়ি শুকিয়ে গেছে। পদ্মফুলের প্রতিনিধি এবং প্রার্থীর আস্থা ভরসা এখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজল সিনহার উপর। এটা হাস্যকর। মানুষকে বোকা পেয়েছে, ভাবছে একটা পোস্ট করে দেবো, একটা ছবি দেখাবো, তাহলে মানুষের সেন্টিমেন্ট পাবো। আরে মানুষ বোকা নয়। খড়দায় মার্জিন কত হয়েছিল মে মাসে? 28,000। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি 50,000-এর বেশি মার্জিন হবে। ঠিক আছে, 50,000-এর বেশি হবে, দ্বিগুণ, ডবল হবে। এবং 60 যদি পেরিয়ে যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আর এমন একজন লোককে আপনাদের কাছে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। আমি এতদিন ধরে রাজনীতি করছি, বাংলায় 294টা বিধায়কের মধ্যে শ্রেষ্ঠ লোককে পাঠিয়েছে আপনাদের কাছে। এখন নিপাট ভদ্রলোক, রাজনীতিতে বর্ষিয়ার নেতা, সাংসদ পেয়েছেন আপনারা সৌগত রায়ের মতো একজন রাজনীতিবিদকে, আর খড়দায় পেতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এ তো অতুলনীয়, অপ্রতিরোধ্য জুটি। এই জুটি তুলনা হয় না। সারা ভারতবর্ষে এরকম এমএলএ এমপির কম্বিনেশন আপনারা পাবেন না। সুতরাং আর খড়দার একটা ট্রেন্ড রয়েছে। কি ট্রেন্ড? খড়দা বিধায়ক নির্বাচিত করে না, মন্ত্রী নির্বাচিত করে। তা আগামী দিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সব থেকে বয়োজ্যেষ্ঠ গুরুত্বপূর্ণ মুখ শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দিতে চলেছেন। এবং সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দেওয়া মানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া, এত মাথায় রাখবে। জোড়া ফুলে আপনাদের এক একটা মূল্যবান ভোট মানে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এর শেষ আমরা দেখে ছাড়বো। 2.5 বছর সময় রয়েছে। তো 2.5 বছরের মধ্যে কংগ্রেস এতদিন এত কিছু করলো। কখনো বিজেপির সাথে সমঝোতা করেছে তৃণমূলকে হারানোর জন্য, কখনো আইএসএফ এর সাথে জোট করেছে, কখনো সিপিএম এর সাথে জোট করেছে। যারা মানুষের কথা না ভেবে আদর্শ বিক্রি করে দেয় তাদেরকে কোনোদিন ক্ষমা করা যায় না। এই আদর্শহীন দলের নেতাদের এবং কর্মীদের বাংলার মাটিতে কোনো জায়গা নেই। আর আমি তো বারে বারে বলেছি, কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি? 2014 থেকে 21 7 বছর কংগ্রেস বিজেপির কাছে হারছে, আর 7 বছর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। আমরা প্রমাণ করেছি যে সর্বশক্তিমান যারা আপনারা দাবি করেন যে যাদেরকে হারানো যাবে না, তাদেরকে আমরা বাংলায় তাদের একাধিক জায়গায় জামানত বাজেয়াপ্ত করে, যারা বলেছিল ইসবার 200 পার, 70-এ আটকে গেছে। মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছে। তারপর উপনির্বাচন হলো ভবানীপুর, জঙ্গিপুর, শামশেরগঞ্জ 3-0, আর এবার আছে 4টে। তার মধ্যে 2টো তৃণমূলের আসন, 2টো বিজেপির জেতা আসন। আপনি লিখে রাখুন 4-0 হবে। 3 তারিখ যখন ফল ঘোষণা হবে, যখন ভোট বাক্স খুলবে, পদ্মফুল বাবুরা চোখে সর্ষে ফুল দেখবে। আপনি লিখে রাখুন। মানুষ বোকা নয়। আপনি আপনার আনন্দে, আপনার সুখে তৃণমূল কংগ্রেসকে পাবেন না, আপনার দুঃখে, আপনার বিপদে তৃণমূল কংগ্রেস থাকবে। আপনি জেনে রাখুন। আপনার বাড়িতে যদি রাত্রে 2টোর সময় কোনো এমার্জেন্সি হয় না, কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যাবে তৃণমূল কংগ্রেসের শুভানুধ্যায়ী সমর্থক। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আপনার বাড়িতে যদি কোনো রকম কোনো সাংসারিক বিভেদ হয়, তাহলে আপনি যদি কাউন্সিলরকে ডাকেন বা পৌর প্রতিনিধিকে ডাকেন, আপনার এক ফোনে ছুটে যাবে। আপনার যদি বয়স্ক মা বাবার ওষুধের দরকার হয় রাত বিরাতে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে যাবে। বিজেপির টিকি খুঁজে পাবেন না। আপনি বলুন তো, 2য় মে রেজাল্ট বেরিয়েছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস। এই 6 মাসের বিজেপির একটা নেতাকে রাস্তায় দেখেছেন? একটা নেতা। আমফান, যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়, আর একদিকে করোনার 2য় ঢেউ। এই উভয় সংকটের সম্মুখীন যখন খড়দা, উত্তর 24 পরগনা, বাংলা, একটা নেতার টিকি খুঁজে পাওয়া গেছে রাস্তায়? কে নেমেছে? তৃণমূল কংগ্রেসের বিধায়করা নেমেছে, পৌর প্রতিনিধিরা নেমেছে, সমর্থকেরা নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে। আমি সেই কারণেই প্রচারের সময় নির্বাচনে বলেছিলাম যে বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। এই কারণেই বলেছিলাম। আর আপনারা সেই দাবিকে মান্যতা এবং স্বীকৃতি দিয়ে আপনারা খড়দা থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন।
একমাত্র এই জেলায় বনগাঁ সাব ডিভিশনের কয়েকটা আসন ছাড়া যেভাবে আপনারা কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আমাদের দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে এবং সর্বোপরি কাজল সিনহাকে আশীর্বাদ দিয়ে খড়দা থেকে জয়যুক্ত করেছিলেন, আপনাদের আশীর্বাদ থেকে যেন আগামী দিনে শোভনদেব চট্টোপাধ্যায় বঞ্চিত না হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যেখানে যা উন্নয়নমূলক কাজ দরকার, যেখানে যা লাগবে, এত ভালো বিধায়ক সারা বাংলায় কেউ কোথাও পাবে না। যা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পাঠিয়েছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক ছিল, নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি সেখানে রিজাইন করে নেত্রী তাকে খড়দা এবং দল তাকে খড়দায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠিয়েছে। এত ভালো একজন বিধায়ক আপনারা আগামী দিন পেতে চলেছেন। আপনারা নিশ্চিতভাবে মাথায় রাখবেন যে শুধুমাত্র খড়দার উন্নয়নের জন্য এই ভোট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, 213টা আসন জিতেছিল, তার সাথে আরো বিজেপির 4-5 জন এমএলএ এমনি চলে এসছে দেখেছেন। আমি আপনাদের বলি, শুনে রাখুন, অনেকের মনে দুঃখ কষ্ট আছে। সবাই ভাবছে হয়তো আবার যদি বিজেপির গাদ্দারগুলো ঢুকে পড়ে, আরে ঢুকতে দেবো না। আমি তো বলছি আপনাকে, আমি আছি তো। আর যারা যারা 2-1 যদি ঢুকছে, আপনি শুনে রাখুন, অনেক প্রায়শ্চিত্ত করাচ্ছি, তারপর ঢোকাচ্ছি। এত সস্তা নয়। আমি নেত্রীর পায়ে ধরে বলেছি যে কর্মীদের আবেগকে মান্যতা দিয়ে আর যাই হোক বিশ্বাসঘাতকদের তৃণমূলে ঢুকতে দেবো না। 5 জন এমএলএ ইতিমধ্যে ঢুকেছে। আপনি শুনে রাখুন, যদি দরজা খুলি না, কালকে দল উঠে যাবে বিজেপি। আমরা দরজা বন্ধ করে রেখেছি। কর্মীদের আবেগ, মর্যাদা, আবেগকে মর্যাদা, মানুষের ভালোবাসাকে মর্যাদা দিয়ে আমরা দরজা বন্ধ করে রেখেছি। আপনারা বলুন, এবার তৃণমূল কংগ্রেস আলাদা কি আলাদা নয়? এবারের তৃণমূল কংগ্রেস আগের তৃণমূলের থেকে আলাদা কি আলাদা নয়? বলুন, আলাদা কি আলাদা নয়? এবার তৃণমূল কংগ্রেস আর আগের তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য রয়েছে কি হয়নি? দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এবার তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করে 213 জিতেছে, আর 2024-এও বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে দিল্লি ছাড়া করবে। তার জন্য যা করণীয় আমরা করব, তার যা করার, তার যত ক্ষমতা আছে প্রয়োগ করব। ভাই, তোমার এত বড় রাজনৈতিক দল, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, এই আছে, এই আছে। আমরা ছোট্ট দল, মাথার উপর মমতা ব্যানার্জির ছবি আর বুকে জোড়া ফুলের পতাকা, এই দুটো ছাড়া তো আর কিছু নেই। আর কর্মীদের আবেগ, তাও তো বাংলায় গোহারা করে দিয়েছি। এবার 4-0 করব, তারপর গোয়া, তারপর ত্রিপুরা, আমরা মেঘালয়তেও ঢুকছি আর উত্তরপ্রদেশেও ঢুকছি। আপনারা শুনে রাখবেন। আপনি দেখুন, খালি সারা ভারতবর্ষে এমন কোন রাজ্য বাকি নেই যেখান থেকে মানুষ আমাদের লিখিতভাবে চিঠি বা ইমেল পাঠায় না যে আমরা চাই দিদি আসুক, একমাত্র দিদি বাঁচাতে পারে। আর সেই জন্য যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে আটকাতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ নিয়ে কোনোদিন ছিনিমিনি খেলেনি, আর কোনোদিন মানুষের আবেগ ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলবে না। আপনারা যে কৃতজ্ঞতা, যে ভরসা, যে ভালোবাসা এবং যে আশীর্বাদের ঋণে আমাদেরকে আবদ্ধ করেছেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু মাথায় রাখতে হবে, মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সারা দেশ বাংলার দিকে তাকিয়ে আছে। আজকে বাংলা যদি পথ না দেখায়, ভারতবর্ষ বাঁচবে না, ভারতবর্ষ থাকবে না। আপনি দেখুন, রান্নার গ্যাস 400 টাকা, রান্নার গ্যাস 928 টাকা আজকে। সর্ষের তেল 200 টাকা লিটার, পেট্রোল 108 টাকা লিটার, ডিজেল আজকে 100 টাকা হয়ে গেছে, সেঞ্চুরি করে দিয়েছে। কেরোসিন তেলের দাম কত? রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম কত? পোস্ত 2200 টাকা কেজি। আমরা কোথায় বসবাস করছি? আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী 10 পয়সার একটা বাড়তি বোঝা বা কর সাধারণ মানুষের মাথার উপর চাপায়। এটাই তো পার্থক্য। আমরা যা বলেছি আমরা করে দেখিয়েছি। আজকে বলুন তো, 50 টাকার পেট্রোল, 108 টাকা, কোথায় বসবাস করছি আমরা? এই আজকে দিনের নমুনা। বলেছিল কালো টাকা ধ্বংস হবে নোটবন্দি করে, আমরা সকলে চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের চোখে জল ফেলে নয়। আমরা, আমি, আপনি, সবাই আমরা 2 মাস লাইনে দাঁড়িয়ে 4000 টাকার নোট পাল্টেছি। মনে আছে? 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটারের লাইন, কিন্তু চোখে
স্বপ্ন ছিল, বুকে আকাঙ্ক্ষা ছিল, আবেগ ছিল যে না, দেশে কালো টাকা ধ্বংস হবে। আজকে বলুন তো, দেশে কালো টাকা ধ্বংস হয়েছে? ভারত অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, দেশের অর্থনীতি রসাতলে, জিডিপি -25%, পেট্রোল 108 টাকা, জিএসটি করে ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলে দিয়েছে মোদী সরকার। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, কালো কৃষি আইন লাগু করা হয়েছে, কৃষকদের উপর অত্যাচার করা হচ্ছে, আদিবাসী তপশিলি উপজাতি জাতি লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শোষিত হয়ে রয়েছে ধারাবাহিকভাবে। এদেরকে যদি না হারানো যায় 2024-এ ভারতবর্ষ আর থাকবে না। তাই একমাত্র হারাতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলা তো এই বাংলা, যে বাংলা সারা ভারতবর্ষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামী দিয়েছে, যে স্বামী বিবেকানন্দের মতো বীর সন্ন্যাসীকে দিয়েছে, যে সারা ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে। রাষ্ট্রীয় ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে। এই বাংলা তো সে বাংলা, যে বাংলা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক পথ প্রদর্শককে দিয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি দিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে, মাতঙ্গিনী হাজরা দিয়েছে, একাধিক নোবেল বিজয়ী দিয়েছে। আর এই বাংলা সে বাংলা, যে সমগ্র দেশকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী দিয়েছে, যে নেত্রীর উপর সারা দেশ তাকিয়ে আছে। আজকে আমি আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে না থাকি, সিপিএম কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা। আপনি দেখুন 2014 থেকে সিপিএম কংগ্রেস একবার সিপিএম এর সাথে জোট করছে। যে সিপিএম এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল 34 বছরের বাম প্রশাসনের বিরুদ্ধে, সেই সিপিএম এর হাত দিয়ে ধরে নিল মমতা ব্যানার্জিকে সরাবে। তারপর আইএসএফ এর মতো একটা দল না সংগঠন কিছুই নেই, যার খালি সংখ্যালঘুদের বিভ্রান্ত করবে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে আর বিজেপির সুবিধা করবে বলে তাদের সাথে জোট করবে। আপনি দেখুন মানুষ, এটা হয় মানুষ বোকা। কি অবস্থা আজকে? সিপিএম 0, কংগ্রেস 0, আর বিজেপি 70। মানে আমার যেটা ছিল আমি তোমাকে উজাড় করে দিয়ে দিলাম, নাও বাবা এবার চালাও। আপনি কাকে ভোট দিচ্ছেন? আপনি বলুন তো, একটা রাজ্য, এই যে গোয়ায় গেছে, আপনি জানেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সৌগত রায় আমাদের হাত ধরে গত মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। গোয়ার নির্বাচন হয়েছিল 2017 সালে। 2017 সালে সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল কংগ্রেস। কংগ্রেস যখন 18টা আসন পায়, গোয়ায় 40টা নির্বাচনী কেন্দ্র, 40টা আসন, তার মধ্যে 18টা আসনে কংগ্রেস জেতে, 12টা আসনে বিজেপি জেতে। কংগ্রেস যখন চিঠি দিতে যাচ্ছে রাজ্যপালের কাছে যে আমি সরকার তৈরি করতে চাই, দিল্লি থেকে ফোন করে বলা হচ্ছে তুমি দেবে না, সরকার বিজেপি তৈরি করবে। মুখের উপরে সেই সৌগত রায় সাক্ষী। আমরা কাদের সাথে লড়তে যাচ্ছি? যারা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের আবেগকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে আর নিজেদের লালসার বিনিময়ে, সেই সিপিএম আর কংগ্রেসকে আর নোটাকে একটাও, সেই সিপিএম আর কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো। আমি আপনাদের বলছি, এদের থেকে নোটা বেটা। এদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি জয়ের সাথে থাকতে হয় আর আগামী দিন দেশকে স্বাধীন করতে হয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নেই। একমাত্র তিনি ছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। এতদিন ধরে তো দেখছেন পা ভেঙে দিয়েছে মহিলার, হুইল চেয়ারে করে দার্জিলিং থেকে দেগঙ্গা, কুচবিহার থেকে কাকদ্বীপ, কুলপি 200-র উপর বিধানসভায় মিটিং করেছে, মিছিল করেছে, র্যালি করেছে, 213টা আসন ছিনিয়ে নিয়ে এসছে। এত টাকা বিজেপি খরচা করেছে, ইডি, সিবিআই, প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, ইলেকশন কমিশন, ইনকাম ট্যাক্স সবাইকে লাগিয়ে দিয়েছে। কিন্তু মানুষের ভালোবাসা যার মাথার উপর থাকে, কথায় আছে না, মুদ্দে লাখ বুড়া চাহে তো ক্যা হতা হ্যায় ওই হতা হ্যায় जो मंजूर खिलाओ। মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে। আজকে দেখুন লক্ষ্মীপুর খেড়ি 1.5 বছর ধরে সিংহ বর্ডারে কৃষকরা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী পারে না একদিন গিয়ে কথা বলতে? যাবেন, অহংকার, ঔদ্ধত্য। আমি যাব না, আমি যা করবো তাই হবে, করবো আমি, পারবো যা চাই, জগৎটাকে আমি না চাই। এই হয়ে গেছে তাদের মানসিকতা। এই মানসিকতার বাইরে বেরিয়ে আসতে
শক্তিশালী করবে। এই নির্বাচন শুধু বাংলার মানুষ তাকিয়ে না, 4টে আসনে সারা দেশের মানুষ তাকিয়ে। আর আমি যখন আপনাদের বলছি 3 মাস হয়েছে দল আমাকে সাধারণ সম্পাদক করেছে, এক ব্যক্তি এক পদ, সিপিএমকে এত বড় বড় কথা বলে, আমরা করে দেখিয়েছি। এক ব্যক্তি এক পদ 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস কার্যকরী করে দেখিয়েছে, কোনো দল করে দেখাতে পারেনি। আমরা বলেছি, আমরা করে দেখিয়েছি। আমরা যা কথা দিয়েছি আমরা কথা রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা ইতিমধ্যে ত্রিপুরায় গেছি, গোয়ায় গেছি, আগামী দিন আরো 5টা রাজ্যে যাব এবং 1 বছরের মধ্যে 12 থেকে 15টা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং ইউনিট থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে প্রত্যেকটা রাজ্যে লড়াই হবে। আমি সেই কারণে আপনাদের বলছি যে সারা দেশের মানুষ তৃণমূলের উপর তাকিয়ে আছে। শোভনদেব চট্টোপাধ্যায় আপনাদের প্রার্থী না, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছেন, সার্ভিস শোভনদেব চট্টোপাধ্যায় দেবে প্রতিনিধি হয়ে, কিন্তু খড়দা আগামী দিন যেন সারা ভারতবর্ষকে পথ দেখায়। আজকে নির্বাচনী জনসভা থেকে আপনাদের এটা সুনিশ্চিত করে বাড়ি করতে হবে। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 30 তারিখ নির্ভয়ে নির্দ্বিধায় আপনাদের মাথা উঁচু করে সকাল সকাল নির্ধারিত পোলিং স্টেশন বুথে যাবে, 3 নম্বর বোতাম টিপে 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 উন্নয়নের পক্ষে রায় দিন, 1, 2, 3 শোভনদেব চট্টোপাধ্যায়কে জিতিয়ে দিন। তার মধ্যে সরকার গোসাবাই উপনির্বাচনের কারণ কি? আপনারা যাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভোটে জয়যুক্ত করেছিলেন, আপনাদের জন্য কাজ করতে গিয়ে তারা অকালে প্রাণ হারিয়েছে। মানুষের পাশে থেকে কোভিডে আক্রান্ত হয়ে নিজের জীবন বিপন্ন করে আপনাদের জন্য কাজ করতে গিয়ে তারা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। অন্যদিকে দিনহাটা আর শান্তিপুরের উপনির্বাচন কেন? আপনারা যাদেরকে জিতিয়েছিলেন আপনাদের রায় প্রত্যাখ্যান করে নিজেদের রাজনৈতিক লালসা আর স্বার্থ চরিতার্থ করার জন্য একজন সাংসদ থাকবে আর একজন মন্ত্রী হবে বলে নির্বাচনে জিতেও ইস্তফা দিয়েছে মানুষের রায় প্রত্যাখ্যান করে। তৃণমূল আর বিজেপির মধ্যে এটাই পার্থক্য যে একজন মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রয়াত হয়েছে আর একজন মানুষের রায় প্রত্যাখ্যান করে নিজের লালসা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মন্ত্রী হওয়ার জন্য মানুষের রায়কে প্রত্যাখ্যান করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনার অনুরোধ করব যে এই নির্বাচন শুধুমাত্র সুব্রত মণ্ডলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা যেভাবে এপ্রিল মাসে গোসাবাই নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত 10ই এপ্রিল, তাই তো 1 এপ্রিল, 3 দফায় এই 6ই এপ্রিল 3 দফায় এই দক্ষিণ 24 পরগনাকে ভাগ করেছিল একটা রাজনৈতিক দলের সুবিধা করে দেবে বলে। কোভিডের সময় মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের স্বার্থের জন্য। একটা জেলা তাকে 3 ভাগে ভাগ করেছে। 1 এপ্রিল একবার ভোট হয়েছে, 6ই এপ্রিল একবার ভোট হয়েছে, আর 10ই এপ্রিল একবার ভোট হয়েছে। আপনি দেখুন, কিন্তু আমি কুর্নিশ জানাই এই জেলার মাটিকে, এই জেলার মানুষকে, এই জেলার মা ভাই বোনেদের যে 2008 সালে 2013 সালে পঞ্চায়েত জিতে পরিবর্তনের চাকাটা দক্ষিণ 24 পরগনা ঘুরিয়েছিল। আর 2021 31-এর মধ্যে 30-1 করে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে আপনারা তাদের বাড়া ভাতের ছাই দিয়ে বহিরাগতদের বাংলা ছাড়া করে দেখিয়েছে। আমি ধন্যবাদ জানাই, তাদের বাড়া ভাতের ছাই দিয়েছেন, মুখে কালি লাগিয়ে দিয়েছে। যারা বলেছিল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই গোসাবায় মিটিং করে যে সুন্দরবনকে আমরা ক্ষমতায় আসার পর পৃথক জেলা করে 2 লক্ষ কোটি টাকার উন্নয়ন আনবে। কোথায় 2 লক্ষ কোটি টাকা? আপনি দেখুন, 2 লাখ কোটি টাকা বলেছিল সুন্দরবনকে দেবে, আজকে বাবুদের ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণেই বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। সে কারণে আজও বলছি, বহিরাগতদের দিন বিদায়, গোসাবা নিজের ছেলেকে চায়। ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস
আপনাদের দাবি ভালোবাসাকে মান্যতা দিয়ে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত উৎসর্গীকৃত হয়ে আপনাদের জন্য আগামী 5 বছর কাজ করবে। আপনারা সেই ভূমিপুত্রকে ভোট দিয়ে যেতান এবং শুধুমাত্র তৃণমূলকে জয়যুক্ত করার লড়াইটা নয়, সারা ভারতবর্ষে আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে কোনো রাজ্য হোক, যে কোনো বিধানসভা হোক, যে কোনো লোকসভা হোক, যে কোনো জেলা হোক, সর্বত্র মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। চারিদিকে একটাই আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা বলেছিলাম যে আমরা আর যাই হোক মাথা নত করবো না। আমি 150-র উপর সভা করেছি এপ্রিল, মে মাস, মার্চ মাসে। প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বলুন, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা বলেছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছিল হুইল চেয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা 200-র উপর সবার র্যালি রোড শো করে 213টা আসন আপনাদের আশীর্বাদকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। এই নির্বাচনে 4-0 করতে হবে। এবং আমি অনুরোধ করব, এই জেলার সাথে আমার তো আর্থিক সম্পর্ক, আপনাদের সাথে যে বন্ধনে আমি আবদ্ধ সেটা কেউ ভাঙতে পারবে না। ডায়মন্ড হারবার আমাকে জিতিয়েছে, দক্ষিণ 24 পরগনা আমাকে যে ভালোবাসা, যে কৃতজ্ঞতা, যে আশীর্বাদের ঋণে আবদ্ধ করেছে, আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে, এই 4টে বিধানসভার মধ্যে গোসাবাকে সর্বোচ্চ ব্যবধানে সুব্রত মণ্ডলকে জেতাতে হবে, সর্বোচ্চ ব্যবধান। কত ভোটে জেতাবেন, 50,000, 60,000, 70,000, সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় নির্ধারিত পরিস্থিতি যাবেন, আগামী 30 তারিখ সকাল সকাল ভোট দেবেন এবং সুব্রতকে জেতাবেন। এবং গোসাবার তো এতদিনের দাবি যে আমাদের ভূমিপুত্র চাই। এদিকে 16টা অঞ্চল আর ওদিকে বাসন্তীর 2টো অঞ্চল, চুনোখালী আর মসজিদ বাকি। 18টা অঞ্চল থেকে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে। আর প্রার্থী সুব্রত মণ্ডল নয়, প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। গোসাবার মানুষ 3 নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। আর আপনাদের একটু আগে যেটা বঙ্কিমবাবু বলছিল, বিশেষ করে এই উপকূলবর্তী এলাকার মানুষজন, এবং যেভাবে গত 4-5 বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড়, কখনো ফণী, কখনো বুলবুল, কখনো আমফান, কখনো যশ, যেভাবে তাণ্ডব করে বেরিয়েছে, মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধের সমস্যা রয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এর স্থায়ী সমীকরণ আগামী দিন হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। এই নিয়ে চিন্তা করবেন না। আমরা যা কথা দিই কথা রাখি। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি করে দেখায়। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের এটাই পার্থক্য। দেখুন, ওরা বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ 15 পয়সা পায়নি। আর মমতা ব্যানার্জি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন কি পাননি বলুন? বলুন মায়েরা, ফর্ম ফিল আপ করে কাজ শুরু হয়েছে কি হয়নি? বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, পেয়েছেন কি পাননি? বলেছে দুয়ারে রেশন দেবো, আগামী দিন হবে, লিখে রাখুন, কাজ চলছে, পাইলট শুরু হয়ে গেছে। বলেছিল আমরা কিষাণ ক্রেডিট কার্ড দেবো, কৃষক বন্ধু দেবো, দিয়েছে কি দেয়নি? 68 লক্ষ বাংলার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের বছরে 10,000 টাকা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বলেছিল স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো। আপনি অস্বীকার করতে পারবেন, ক্ষমতা আসার 2 মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্প চালু হয়ে গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে টাই আপ হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। নরেন্দ্র মোদীর 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। আমরা যা বলি আমরা করে দেখাই। আর যারা একটা রাজনৈতিক দল, একটা ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে, দুর্গাপুজোয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর পোশাক ঘটানোর জন্য ক্লাবগুলিকে 50,000 টাকা সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার জন্য প্রয়াস নেয়, তখন এরা কি চিঠি লেখে নির্বাচন কমিশনকে, হাইকোর্টে গিয়ে মামলা করে
যাতে ক্লাবগুলোকে টাকা না দেওয়া হয়। কেন আপনারা চান না দুর্গা পুজো হোক? আপনারা চান না লক্ষ্মী পুজো হোক? আপনারা কি চান উত্তর ভারতের কালচার জোর জবরদস্তি সংস্কৃতি বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে? এই রাজনীতি চলবে না। এটা বাংলা, এটা গুজরাট নয়। আমরা আত্মসমর্পণ করতে জানি না। আপনি জোর করে চাপাতে চাইলে আপনাকে ভোটারটা করে দিল্লিতে পাঠিয়ে দেব। এটা বাংলার মানুষ প্রমাণ করেছে, আবারও আগামী দিনে প্রমাণ করবে। আপনি দেখুন 2 মে ফল ঘোষণা হয়েছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 6 মাস। আপনি বলুন তো একটা বিজেপি নেতার কি খুঁজে পেয়েছে যথেষ্ট সময়? একটা। আমি দিল্লির নেতা ছেড়ে দিলাম, মধ্যপ্রদেশের নেতা ছেড়ে দিলাম, গুজরাটের নেতা ছেড়ে দিলাম, স্থানীয় কেউ এসে আপনার পাশে দাঁড়িয়েছে? যশে তোমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িতে ঠিকঠাক খাবার পৌঁছাচ্ছে কিনা, পানীয় জলের সমস্যা রয়েছে কিনা, বাড়ির ছোট বাচ্চারা ভালো আছে কিনা? আপনার বাড়িতে যদি রাত্রি 2টোর সময় অ্যাম্বুলেন্সের দরকার হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক যাবে, বিজেপির বহিরাগতরা তা যাবে না। আপনার বাড়িতে যদি আপনার বৃদ্ধ মা বাবার ওষুধের প্রয়োজন হয়, দোকান থেকে ওষুধটা কিনে নিয়ে তৃণমূল কংগ্রেস দেবে। আপনার বাড়িতে যদি সাংসারিক বিভেদ হয়, সমস্যার সমাধান আমাদের পঞ্চায়েতের সদস্যরা আপনারা বললে বাড়িতে পৌঁছে গিয়ে করে দেবে। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে। আপনার সুখে আর আপনার আনন্দে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই। যারা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম আন্দোলনকে সামনে রেখে পথ চলার প্রেরণা করে আমরা কাজ করি। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করেছে কিনা? ভারতবর্ষের বিজেপি এতগুলো রাজ্যের ক্ষমতায়, আপনি বলুন কেন লক্ষ্মীর ভান্ডার করতে পারছে না? কেন এরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে পারছে না? কেন এরা বিনা পয়সায় খাদ্য দিতে পারছে না? কেন বিনা পয়সায় স্বাস্থ্য দিতে পারছে না? বলছে আয়ুষ্মান ভারত। তো আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্ষমতা? আমরা তো স্বাস্থ্যসাথী দিয়েছি, স্বাস্থ্যসাথী 8 থেকে 80 সবাই পেয়েছে। বাংলার কোন প্রান্তে কেউ বাদ নেই, সবাই পেয়েছে। আর আয়ুষ্মান ভারত, ভারতের ভাওতা কি আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন। আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারো সদস্যর মোটর সাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়ির কোনো ফ্যামিলির লোকের যদি হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। মোবাইল ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। ছোট থেকে বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জেলা, 80,000 বুথ, 294টা বিধানসভা, 42টা লোকসভা, 23টা জেলা এবং প্রায় 3,500 পঞ্চায়েত। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, ছোট বড় বয়োজ্যেষ্ঠ, মা ভাই বোন, সংখ্যালঘু সংখ্যাগুরু, আদিবাসী, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, কন্যাশ্রী, যুবশ্রী, যাকে যেখানে দেখছেন আপনার বাড়িতে কিছু থাকলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন আর না থাকলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। অন্য কোনো রাজ্য করে দেখাতে পারেননি। আমরা উন্নয়নের নিরিখে লড়াই করি, আমরা বলি আমরা করে দেখিয়েছি। আজকে বলুন তো, যখন এই গাছের সময় উভয় সংকটের সম্মুখীন, একদিকে করোনার দ্বিতীয় ঢেউ আর একদিকে যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়, কে পাশে দাঁড়িয়েছে? কে এসছে ছুটে? প্রশাসনিক বৈঠক করে প্রশাসনকে কে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা মানুষের বাড়িতে স্থায়ী আমাদের ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে করতে হবে এবং বাড়িতে থাকা খাওয়ার জন্য কোনো অভাব না হয়? তাদের স্থানান্তরিত করে রিলিফ ক্যাম্পগুলোতে নিয়ে গিয়ে কে পৌঁছে দিয়েছে? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছে দিয়েছে। আর বিজেপিকে দেখতে পেয়েছে বড় বড় ভাওতা, এই করবো তাই করবো। আপনি দেখুন সারা ভারতবর্ষে আজকে প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আছে। দল তো আমাকে সাধারণ সম্পাদক করেছে, 4 মাস হয়েছে, জুন মাসে করেছে। আপনি শুনে রাখুন, ইতিমধ্যে আমরা ত্রিপুরা এবং গোয়ায় সংগঠন চালু করে দিয়েছি।
কালকে আপনারা দেখেছেন ত্রিপুরায় রাজ্যসভার একজন মহিলা সাংসদ কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারা হয়েছে, তার উপর আক্রমণ করা হয়েছে, বর্বর ছিল, নজিরবিহীন। বিজেপি শাসিত রাজ্যগুলোয় গণতন্ত্র লুণ্ঠিত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে এখানে ভাষণবাজি করছিল, আর উত্তরপ্রদেশে আজকে দেখুন কৃষকদের গাড়ি চালিয়ে মেরে দিয়ে যাচ্ছে কে যুক্ত মন্ত্রীর ছেলে। এই ভারতবর্ষের অবস্থা। কালো কৃষি আইন আমরা বলেছি প্রত্যাহার করতে হবে। কৃষকদের স্বার্থে কেন্দ্রের সরকার একের পর এক সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, কৃষকদের দাবিকে মান্যতা দিচ্ছে না, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত। আর মূল্য বৃদ্ধি নিয়ে তো যত কম বলা যায় তত ভালো। আপনি দেখুন 6 মাস আগে গ্যাসের দাম কত ছিল, আজকে রান্নার গ্যাসের দাম কত জানেন? 5 বছর আগে 400 টাকা ছিল, আজকে 928 টাকা। এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সরষের তেল 200 টাকা লিটার, পোস্ত 2100 টাকা কেজি, পেট্রোল 108 টাকা লিটার, ডিজেল 100 টাকা লিটার, আজকে 100 টাকা ক্রস করে গেছে, সেঞ্চুরি হয়ে গেছে। পেট্রোল আগে সেঞ্চুরি করেছে, তার 10 দিন পরে ডিজেল সেঞ্চুরি করবে, তারপরে ভ্যাকসিন সেঞ্চুরি করেছে। ভ্যাকসিন সেঞ্চুরি বলছে। পেট্রোল ডিজেল কিন্তু আগে সেঞ্চুরি করিয়ে দিয়েছেন। 50 টাকার পেট্রোল পৌঁছে গেছে 108 টাকা, ডিজেল পৌঁছে গেছে 100 টাকা। রান্নার তেলের দাম কি, রেলওয়ে প্ল্যাটফর্ম টিকিট, কেরোসিনের দাম কি, কি অবস্থা করেছে দেশটা। নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করবো, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখে জল ফেলে নয়। আজকে বলুন তো, আমি আপনি সবাই একদম আশা আকাঙ্ক্ষা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম 4 লাখ টাকা চেঞ্জ করবো বলে কালো টাকা ধ্বংস হবে। কালো টাকা ধ্বংস হয়েছে। ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে। জিএসটি করে ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠিয়েছে। এদেরকে যদি একমাত্র কেউ পরাজিত করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সে দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি লিখে রাখেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস গেছে, আপনাদের আশীর্বাদ নিয়ে তো আমরা লড়াই করছি। আপনি আজকের তারিখে লিখে রাখুন, গোয়ায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়েছে রাজ্যে উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করবে আগামী 3 মাসের মধ্যে। আপনি লিখে রাখুন, আগামী 1.5 বছরের মধ্যে ত্রিপুরায় বিপ্লব দেবের যত ক্ষমতা আছে, যত শক্তি আছে প্রয়োগ করুক। আগামী দিন ত্রিপুরায় ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের আন্দোলন আর ইতিহাসের আদর্শ নিয়ে ঢুকবো, এবং তোমাদের রাজ্য ছাড়া করে উন্নয়নমূলক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মাটিতে প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস আগামী দিনে দৃষ্টান্ত স্থাপন করবে। তোমার ক্ষমতা থাকলে তুমি এবং শুধু ত্রিপুরা গোয়া নয়, আমরা আরো অন্য রাজ্যে যাবো যেখানে বিজেপি গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, যেখানে উন্নয়ন শব্দ হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা সে রাজ্যে যাব, যেখানে মানুষের স্বাধীনতা খর্ব করা হয়েছে, সে রাজ্যে যাব। বিজেপির ক্ষমতা থাকলে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আটকে দেখা। আপনি জানেন ভারতবর্ষে প্রায় 1700 রাজনৈতিক দল আছে, 1700। তার মধ্যে ভারতবর্ষে রাষ্ট্রীয় দলের মর্যাদা শুধুমাত্র 4 থেকে 5টা দলের আছে। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি, রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে। সিপিএম ন্যাশনাল পার্টি যদিও খাতায় কলমে কিছু নেই, দলটা উঠে গেছে। শরদ পাওয়ারের এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে। আর একটা কালীঘাটের টালির ছাদের তলায় থাকা হওয়াই চক্কর করা মহিলা তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি স্বীকৃতি পেয়েছে। এবং যত রাজনৈতিক দল আছে আপনি দেখুন, সবাইকে থমকে চমকে ইডি সিবিআই দেখে আটকে রেখে দিয়েছে, বাড়ির ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে। দেখেও বেরোবে না ভাই, বিজেপির বিরুদ্ধে মুখ খুললে পরের দিন ইডি সিবিআই লাগিয়ে দেবো। আমাকে তো 5টা সামান পাঠিয়েছে, আমাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কি করেছে? আমাকে যদি 900টা সামানও পাঠায় আর 5000 ঘন্টাও জিজ্ঞাসাবাদ করেন আর গলাটা কেটেও দেন, তাও মুখ থেকে জয় হিন্দ জয় বাংলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমরা বিশ্বাসঘাতক নই, আমরা বাংলার সরকার। এই বাংলা তো সেই বাংলা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো
স্বাধীনতা সংগ্রামী সারা ভারতবর্ষকে উপহার দিয়েছে। যে বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবিকে ভারতবর্ষের কাছে সারা বিশ্বের কাছে উপহার দিয়েছে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে সারা ভারতবর্ষের ধর্ম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে ভারতবর্ষের নাম মান মর্যাদা বিশ্ব মানচিত্রে বাড়িয়েছে। এই বাংলা সেই বাংলা। সমাজ সংস্কার রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বকে সারা ভারতবর্ষ সারা জগতের কাছে উপহার দিয়েছে। এই বাংলা সে বাংলা যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাতঙ্গিনী হাজার মতো পথ প্রদর্শকদের জন্ম দিয়েছে। আর এই বাংলা সেই বাংলা যে বাংলা সারা ভারতবর্ষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে আগামী দিন উপহার দিতে চলেছে, যার উপর সারা দেশ তাকিয়ে আছে। এত রাজনৈতিক দল আছে। আমি তো বলেছি কংগ্রেস তো এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে, সিপিএম এর সাথে জোট, কখনো সিপিএম এর সাথে জোট হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো আইএসএফ এর সাথে জোট, মানে যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে আর বিজেপির সুবিধা করে দিতে হবে। আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানেন? কংগ্রেস 7 বছর ধরে বিজেপির কাছে হারছে আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। আর আগামী দিন 2024-এ ভারতীয় জনতা পার্টিকে ভারত ছাড়া একমাত্র তৃণমূল কংগ্রেস করবে, জাতীয় কংগ্রেসের দ্বারা হবে। তাই আমি আপনাদের বলবো এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। নোটায় ভোট দেওয়া মানে যেমন ভোট নষ্ট করা, কংগ্রেস সিপিএম এ ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আপনি দেখুন না, রাজনীতিতে তো হার জিত আছে। আচ্ছা, হেরে যাওয়া মানে কি মানুষের পাশে থাকবো না? আমরা যে সমস্ত বিধানসভাগুলোতে পরাজিত হয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখুন তো সেখানে আমাদের কর্মী সমর্থকরা কাজ করছে কি করছেন। এই জেলায় যেমন ভাঙড়ে আমরা পরাজিত হয়েছি, ভাঙড়ে আমরা কাজ করিনি অনেক সময়, করোনার সময়। আরে গণতন্ত্রে এটাই তো রীতিনীতি। সব রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, আমাদের কথা আমরা মানুষকে বলবো। এক পক্ষের কথা মানুষ গ্রহণ করবে, এক পক্ষের কথা মানুষ বর্জন করবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, কিন্তু তারপর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের কাজ করতে হয়, গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে মানুষের জন্য কাজ করতে হয়। এরা কোনোদিন করে, এরা যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো শোনা না। মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি নয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছে, মানুষের হৃদয়ে বসবাস করে। মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না। আমি আপনাদের তাই বলবো যে আগামী 30 তারিখ সারা ভারতবর্ষ তাকিয়ে আছে এই 4টে বিধানসভার দিকে। গোসাবা, খড়দা, দিনহাটা, শান্তিপুর সর্বোচ্চ ব্যবধানে গোসাবা জেতাতে হবে। তারপর আপনাদের যা যেখানে যা দরকার আমি আছি, আপনারা চিন্তা করবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথা ছেড়ে যা বলি তা করি, আর যা পারবো না আপনাদের কাছে হাত জোর করে বলে দেবো আমার দ্বারা সম্ভব না। আর আমি যা বলবো আমি তা করবো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, জাতি ধর্ম দলমত নির্বিশেষে আপনারা যান উন্নয়নের পক্ষে রায় দিন। উন্নয়নের পক্ষে রায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। এই গোসাবার নির্বাচন নয়, ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি ব্যাপক ব্যবধানে না যেতে ভারতবর্ষ আগামী দিন থাকবে না। বন্ধুরা, আমি আপনাদের বলছি, দেখছেন কি অবস্থা, কৃষকদের উপর অত্যাচার, গরিবদের উপর অত্যাচার, তপশিলীরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, পদে পদে ধারাবাহিকভাবে। ভারতীয় জনতা পার্টি সরকারকে উৎখাত না করতে পারলে ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারবো না আগামী 3 বছরের মধ্যে। ভবানীপুর পথ দেখিয়েছে, শামশেরগঞ্জ, জঙ্গিপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থীদের জিতিয়েছে, 3-0 করেছে। এবার আপনাদের সুযোগ, এবার আপনাদের পালা। আপনারা এপ্রিল মাসে দুহাত তুলে জয়ন্তদাকে আশীর্বাদ করেছি। আমি জয়ন্তদার নির্বাচনী প্রচারে এসেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে জয়ন্তদা আপনাদের জন্য কাজ করবে। কিন্তু ফল ঘোষণার সাথে সাথে জয়ন্তদা কোভিডে আক্রান্ত হয়ে প্রায় দীর্ঘ 2-2.5 মাস হাসপাতালে ভর্তি ছিল।
মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। জয়ন্ত লস্করের নাম আগামী 100 বছর গোসাবার প্রত্যেকটা অঞ্চলের বাড়িতে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে সংগ্রাম করে দেওয়া থাকে। বাপ্পাদিত্য আমি এখানে রয়েছে, আমি আপনাদের সকলকে বলবো যে জয়ন্ত দার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী এবং তার স্বপ্নের গোসাবা উন্নয়নমূলক কাজ, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং আগামী দিন এই গোসাবাকে আগামী দিন দক্ষিণ 24 পরগনার উন্নয়নমূলক রথের চালকের আসনে বসানোর দায়িত্ব আপনাদের, দায়িত্ব আমাদের সকলের, সম্মিলিতভাবে আমাদের সকলের কাজ করতে হবে। তাই আগামী 30 তারিখ সকাল সকাল নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা আপনাদের নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, বুথে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। 1, 2, 3 নম্বর বোতাম, 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 উন্নয়নের পক্ষে রায় দিন। 1, 2, 3 সুব্রতকে জিতিয়ে দিন। আমার আপনার সকলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের নেত্রী, দেশনেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী সুব্রত মণ্ডলকে আগামী দিন 30 তারিখ আপনারা সকাল সকাল 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কথা দিতে হবে সকলকে। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? তারপর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যা অসম্পূর্ণ কাজ রয়েছে, সুব্রত ভাই রয়েছে, আপনাদের সকলের যা কাজ রয়েছে আপনারা মাথা উঁচু করে 30 তারিখ ভোট দেবেন আর 5 বছর মাথা নিচু করে সুব্রত মণ্ডল আপনাদের জন্য উন্নয়নমূলক কাজে থেকে নিজে কর্তব্য করতে হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে, রোদ বাড়ছে, আপনারা সকলকে ফিরতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, কোভিডে সুস্থ থাকুন, মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং নিজেরা ভালো থাকুন। আগামী কালী পুজো, দীপাবলি, ছট পুজোর সকলকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের প্রস্তুতি চলছে, আর এমতো অবস্থায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার বললেন, পশ্চিমবঙ্গে 8 দফা নির্বাচন হয়েছিল একটি রাজনৈতিক দলকে সুবিধা পাওয়ার লক্ষ্যে, কিন্তু সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি এবং তারা গোহারা হেরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা জানালেন, আবারও সেই বহিরাগত তত্ত্বের কথা তিনি উল্লেখ করলেন যে বিজেপির যে লোকেরা বাইরে থেকে এসে এই পশ্চিমবঙ্গের ভূমি দখল করতে চেয়েছিল সেটা তারা পারেনি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি নেতারা মানুষের রায় প্রত্যাখ্যান করে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যই শান্তিপুরে এবং দিনহাটায় উপনির্বাচন হচ্ছে, এর ফলে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তিনি বলেন যে আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে ছড়িয়ে পড়ছে তারা একটি সর্বভারতীয় দল হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করেছে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে গেছে, তৃণমূল কংগ্রেস গোয়াতে গেছে এবং তৃণমূলের যেটা বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বক্তব্য যে সেখানে গিয়েও ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে বিজেপির বিরুদ্ধে যদি বুক চিতিয়ে কোনো পার্টি বিরোধিতা করতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং বিজেপিকে তারা যে পরাজিত করবে সর্বভারতীয় স্তরে সেটাই এখন তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য। নাম না করে আজকে শুভেন্দু অধিকারীকেও তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করলেন। অভিষেক ব্যানার্জি বললেন যে যারা বেগম খালা ফুফা বলছিলেন তারাও আজকে লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন, তো এটা শুভেন্দু অধিকারীকে একটা বড়সড় আক্রমণ করলেন। তারপর তিনি চলে যান বাংলাদেশ প্রসঙ্গে। তিনি যেটা বলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ হয়েছে তা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ফায়দা তোলার চেষ্টা করছে এবং মানুষ যাতে বিজেপির কথাতে পা না দেন এবং তারা যেন তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেন সেটা কিন্তু তিনি পরিষ্কার বললেন।
তার বক্তব্য যে বিজেপি যেভাবে ধর্মকে কাজে লাগিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও যেটা জানান যে বিজেপির গদ্দারদের দলে নেওয়া হবে না। হ্যাঁ, তবে 2-3 জন যারা দলে ঢুকছেন তাদেরকেও প্রচুর প্রায়শ্চিত্ত করে দলে নেওয়া হচ্ছে। তো এটা একটা পরিষ্কার কথা আজকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মানুষজনদের যেটা আবেদন করলেন যে উপনির্বাচনে যে প্রার্থীরা দাঁড়াচ্ছেন তাদের সবাইকে বিপুল ভোটে যেন মানুষ জয়যুক্ত করেন, এমনই তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করলেন।